নমস্কার, আমি দীপ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা জানব এয়ার ইন্ডিয়ার বোয়িং 747 যা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল আহমেদাবাদে, তার প্রাথমিক তদন্ত রিপোর্ট কী এবং সেই রিপোর্টে কি কি বিস্তারিতভাবে বলা হয়েছে। এখানে দোষ কার? পাইলটের দোষ না যান্ত্রিক ত্রুটির জন্য এরকম ঘটনা ঘটেছে? দেখুন, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে রিপোর্টের প্রথমে 15 পাতার রিপোর্টের মধ্যে প্রথমেই লেখা আছে দিস ডকুমেন্টস হ্যাজ বিন প্রিপেয়ার্ড বেসড অন দ্য প্রিলিমিনারি ফ্যাক্ট অ্যান্ড এভিডেন্স কালেক্টেড ডিউরিং দ্য ইনভেস্টিগেশন। মানে যা যা তথ্য পাওয়া গেছে তার ওপরে একটা তদন্ত হয়েছে এবং এই তদন্ত পরবর্তীতে যা সাবমিট করেছে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ হতে পারে। এটা কিন্তু প্রাইমারি রিপোর্ট। আমি প্রথমেই বলছি এটা কিন্তু প্রাইমারি রিপোর্ট, এটা পুরোপুরি ফুল অ্যান্ড ফাইনাল রিপোর্ট নয়। এইবারে এই যে রিপোর্ট, এই রিপোর্টটা কবে এসছে? রিপোর্টটা এসছে গতকাল। এবং এই গতকাল রিপোর্ট আসার পরে কারা কারা এই রিপোর্ট বানিয়েছে দেখুন আমরা একটু জেনে নিই। প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো অবশ্যই, তার সঙ্গে কারা কারা সহযোগিতা করেছেন এই রিপোর্টে? মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন আর এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এই যে তিনটে সংস্থা, তার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন আর এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, এই টোটাল তিনজনের যৌথ প্রয়াসে এই প্রাইমারি রিপোর্টটা এসছে। রিপোর্টের প্রথমে আমি যেটা জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে লেখা আছে যে ড্রোন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর এভিডেন্স এবং যারা সচক্ষে এই অ্যাক্সিডেন্ট দেখেছে তাদের বেশ কিছুটা তথ্য নির্ভর করে এই রিপোর্টটা বানানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে যা যা রিকভারি করা হয়েছে, প্রথম হচ্ছে প্লেনের ইঞ্জিন, সেগুলোকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে এয়ারপোর্টের হ্যাঙ্গারে। এছাড়া আর কি কি আছে? আর কি যেটা আছে সেটা হচ্ছে যে ফুয়েল স্যাম্পেল, মানে তেলের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম ছিল কি না সেটা দেখার কাজ চলছে। প্রাথমিক অবস্থায় অবশ্য তেলের মধ্যে কিছু পাওয়া যায়নি, তবুও যেখানে পাওয়ার কথা এপিইউ ফিল্টার, যেখানে তেলটা ফিল্টার হয় সেই এপিইউ ফিল্টারে সামান্যই তেল পাওয়া গেছে, সেটাকেও এখন অবধি পরীক্ষা করে দেখা হচ্ছে তার মধ্যে কিছু ছিল কি না। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ইএএফআর ডেটা, যেটাকে আমরা পাতি ভাষায় ব্ল্যাক বক্স বলি, সেটা হচ্ছে ইএফআর ডেটা রেকর্ডার। সেই ডেটা রেকর্ডার থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। প্রথমে এক এক ধাপ করে এগোই। প্রথমে দেখুন, প্লেন টেক অফ হওয়ার পরে প্লেন নিজের ম্যাক্সিমাম রেকর্ডেড এয়ার স্পিড 180 নটস এ পৌঁছায়। এখানে যা টাইম রিপোর্টে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইউটিসি টাইম, ঠিক আছে, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড টাইম যেটা আছে সেটা দেওয়া হয়েছে। এবং এই ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে আমাদের ভারতীয় সময়ে আরও 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, মানে 8:08 ইউটিসি, মানে হচ্ছে আমাদের এখানে 1:38 এইরকমভাবে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে প্লেন 180 নটসে গেছে, ইঞ্জিন 1 ইঞ্জিন 2 একদম চালু ছিল, হঠাৎ করে ফুয়েল কাট অফ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ইঞ্জিনের স্পিড স্লো হতে থাকে। তখন র্যাট বলে একটি প্রোপেলার, যেটা প্লেনের ইঞ্জিনের পাওয়ার কম হয়ে গেলে ইঞ্জিনকে পরোক্ষভাবে পাওয়ার দিতে সাহায্য করে, সেটি বেরিয়ে আসে। এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, গোল মার্কিং করা আছে র্যাট কোন পজিশনে থাকে, ঠিক চাকার একটুখানি পিছন দিকে থাকে। সেই র্যাট বেরিয়ে এসে কিন্তু এমার্জেন্সি পাওয়ার সাপ্লাইয়ের কাজ শুরু করে দেয়। এবং শুরু করার ফলেও যে প্লেন পাওয়ার পেয়েছে সেটা নয়, কারণ এই ব্ল্যাক বক্স রেকর্ডিংয়ে এমন একটা তথ্য পাওয়া গেছে যে তথ্যটা সবাইকে চমকে দেওয়ার মতন। তথ্যটা কীরকম? এই তথ্যটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডিংয়ে যখন দুই পাইলটের কথোপকথন রেকর্ড হয়েছে, তখন একজন পাইলট অন্য একজন পাইলটকে জিজ্ঞেস করেছেন, তুমি কি ইঞ্জিন অফ করেছো? তখন অপরজন বলেছে, না আমি অফ করিনি। দেখুন, ইএএফআর এর রেকর্ড অনুযায়ী ইঞ্জিন 1-এর ফুয়েল কাট অফ হয় এবং আবার তাকে চালু করা হয় 8:08 ইউটিসি টাইম অনুযায়ী। এবং আবার
ইঞ্জিন 2 কাট অফ সুইচ থেকে আবার রান মোডে আনা হয় 8:08:56 মানে 4 সেকেন্ডের ডিফারেন্সে। সেটাও নয় হলো, এবার দেখুন এই এয়ারক্রাফট যেভাবে তৈরি, ফুয়েল অটোমেটিক ডুয়েল ইঞ্জিন কন্ট্রোল, যখন এটাকে থ্রাস্টটাকে দেবে তবেই এয়ারক্রাফট ওপর দিকে উঠবে। এই থ্রাস্ট কিন্তু প্রথম অবস্থায় এই দুটো ইঞ্জিনই নিতে পারেনি, এবং নিতে না পারার জন্যই কিন্তু মেডে কল ক্যাপ্টেনকে করতে হয়েছে, কারণ প্লেন নিচের দিকে নেমে যাচ্ছিল। ইএএফআর ডেটা বলেছে ইঞ্জিনের N2 ভ্যালু পাস্ট বিলো মিনিমাম আইডিয়াল স্পিড, মানে ইঞ্জিনের স্পিড যেটা থাকে, যেটা নর্মালি স্পিড থাকে প্লেনকে ওপরে উঠিয়ে নেওয়া যাওয়ার জন্য, সেই স্পিড কিন্তু ছিল না। ওই জন্য র্যাট হাইড্রোলিক পাম্প সাপ্লাই অটোমেটিক 8:08:47 ইউটিসি টাইম অনুযায়ী চালু হয়, এবং এই র্যাট কাজ করা শুরু করলেও লাস্ট অবধি কিন্তু বিপদমুক্ত হয়নি এই বিমানটি। কারণ র্যাট চালু হওয়ার সঙ্গে সঙ্গেই যে পাওয়ার সাপ্লাই হয়, তাতে পাওয়ার জেনারেট হতে বেশ কিছু সময় লাগে, আর যে সময়টা এই এয়ার ইন্ডিয়া B747-এর হাতে ছিল না। এবং দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক বক্সের যে অবস্থা, যে অবস্থায় ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে তার অবস্থা খুব করুণ। এর থেকে ডেটা রিকভারি করা হয়েছে এবং আরও তদন্ত হবে এটা নিয়ে। এই যে প্রাথমিক রিপোর্ট, জাস্ট একটা ধারণা তৈরি করা হয়েছে যে কি হয়েছে, এবং প্রত্যক্ষদর্শী বা যে একজন ব্যক্তি সারভাইভ করে গেছেন তার কিছুটা বয়ানের ওপর ভিত্তি করে এবং কিছু তদন্তের ওপর ভিত্তি করে এগুলোকে কিন্তু করা হয়েছে এইভাবেই। এই যে ডেটা ভয়েস রেকর্ডিং ক্যাপচার হয়েছে তার উপরে প্রত্যেকটা সময় অনুযায়ী, যেমন এয়ারক্রাফট পুশব্যাক থেকে শুরু করে, তারপরে এটিসি যে অ্যাপ্রুভ করেছে পুশব্যাক করার জন্য সেটা 7:43:13 ইউটিসি টাইম, সবগুলো কিন্তু ইউটিসি টাইম অনুযায়ী, এর সঙ্গে 5 ঘন্টা 30 মিনিট করে যোগ করে নিতে হবে। 7:46 এটিসি অ্যাপ্রুভ করেছে স্টার্ট আপের জন্য, 7:49 এটিসি রানওয়ে নাম্বার 23-তে যেতে বলেছে, 7:55:15 এয়ারক্রাফট ট্যাক্সি ক্লিয়ারিং পেয়েছে, এবং 8:02:03 গ্রাউন্ড কন্ট্রোল টাওয়ার এয়ারক্রাফটের সঙ্গে যোগাযোগ করেছে, এবং রানওয়ে নাম্বার 23-তে 8:03:45 প্লেন কিন্তু অ্যালাইন করা হয়েছে। 8:07 এয়ারক্রাফট টেক অফ করে, এবং তারপরেই যা ঘটনা ঘটে। এখানে কিন্তু টিও বা জিএস সুইচ, এই সুইচটা যেটাতে আমরা থ্রাস্ট লিভার বলি, সেই লিভারটা কিন্তু যে অবস্থায় পাওয়া গেছে সেই অবস্থাতেই, মানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিন্তু পাওয়া গেছে। কিন্তু এই যা অবস্থা, যা আগুনে ঝলসে যাওয়ার অবস্থা, তার থেকে সেরকমভাবে কিছু জানা যাচ্ছে না আদেও কি সেটা থ্রাস্টের অবস্থায় ছিল, না পরবর্তীতে বিমানের যখন ধাক্কা লাগে তখন এটা চেঞ্জ হয়েছে, বা ইঞ্জিনের সুইচ অটোমেটিক অফ হয়ে গেছে কোনো যান্ত্রিক ত্রুটির জন্য, নাকি এটাকে পাইলট কোনো কারণে অফ করে ফেলেছেন, সেই নিয়ে এখনও বিশাল ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশা এখন কবে কাটবে সেটা এখন সময়ের অপেক্ষা। আর আরও কিছু জিনিস যেগুলো আপনাদের জানা দরকার সেগুলো হচ্ছে, দেখুন এই যে 12ই জুনের যে ঘটনা, 12ই জুনের এই বোয়িং 787-এর এয়ার ইন্ডিয়ার যে প্রাইমারি রিপোর্ট, এই রিপোর্টে কিন্তু আরও অনেক কিছু বলা আছে, যেমন পাইলটদের ডিটেলস, কতজন কেবিন ক্রু ছিলেন, কতজন প্যাসেঞ্জার ছিলেন, সমস্ত কিছু জানানো হয়েছে এখানে। এবং এর সঙ্গে সঙ্গে পাইলটদের কী কী টেস্ট হয়েছে, কত দিনের ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল, তাদের লাইসেন্স ভ্যালিডিটি কত দিন ছিল, A to Z সমস্ত বিষয় এই রিপোর্টের 15 পাতার রিপোর্টে কিন্তু দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কী দেওয়া হয়েছে, রানওয়ের কন্ডিশন কেমন ছিল, আবহাওয়া কেমন ছিল, এবং প্লেন টেক অফ হওয়ার পরে কোনো রকম কোনো পাখির উপদ্রব ছিল কিনা ওই অঞ্চলে, কারণ আমরা জানি পাখি অনেক সময় যদি ইঞ্জিনের সঙ্গে ক্র্যাশ করে তখনও কিন্তু এরকম বিপত্তি ঘটতে পারে। কিন্তু এখানে দেখুন আরেকটা জিনিস আছে যেটা আমরা প্রথম অবস্থায় জানতাম না, যে প্লেন কিন্তু যখন ক্র্যাশ হয় ঠিক তার আগে কিন্তু অনেকগুলি গাছের সঙ্গে প্লেনের কিন্তু ধাক্কা লাগে, আর লাগে একটি চিমনির সাথে ধাক্কা, সেটা হচ্ছে আর্মি মেডিকেল ক্যাম্প কম্পাউন্ডের ভেতরে একটি চিমনি ছিল, সেই চিমনির সঙ্গে প্লেনটির ধাক্কা লাগার পরে প্লেনটি কিন্তু গিয়ে বিল্ডিংয়ে ধাক্কা মারে, এবং বিল্ডিংয়ে ধাক্কা মারার সময় প্লেনের মুখ ছিল ওপর দিকে, এবং প্লেনের একটি ইঞ্জিন বিল্ডিংয়ে গিয়ে আটকে যায়, এবং তার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর বিস্ফোরণ
ঘটে, যেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আগুনের গোলার সৃষ্টি হয়েছে একটা। এই যে এই দুর্ঘটনার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেখতে পাচ্ছেন, যে ইঞ্জিনটা যেভাবে আটকে গেছে দেয়ালের সাথে, এইটা কিন্তু প্রথমে আটকে যায় এবং সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে এই যে ডানার মধ্যে যে ফুয়েল ছিল সেই ফুয়েল প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়, এবং ওই যে ফুয়েল, এত পরিমাণ ফুয়েলে কারুরই বেঁচে থাকা সম্ভব না। যদিও কপাল জোরে একজন এমার্জেন্সি এক্সিট থেকে বেঁচে গেছেন, এটা ওনার সৌভাগ্য বলা যেতে পারে, কারণ এই ধরনের দুর্ঘটনায় কিন্তু কেউ বাঁচে না, বা বাঁচার আশা কারুর পক্ষে করাও সম্ভব নয়। উনি যে বেঁচে গেছেন এটা অনেক ওনার সৌভাগ্য। যাই হোক, সেই সব আলোচনা পরে হবে। এই যে মেন যে ঘটনাটা বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইঞ্জিনটা আটকে গেছে, ইঞ্জিনটা রিকভারি করে আনা হয়েছে এয়ারপোর্টের হ্যাঙ্গারে। এবার ইঞ্জিনটাকে একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে কি প্রবলেম ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন FE মানে CDEF বা FEDC যাই বলুন না কেন, এই যে এটা হোক কিন্তু ওই যে যেখানে প্লেন ক্র্যাশ করেছিল মেডিকেল কলেজ, তার কিন্তু এটা ড্রোন শট, এবং পুরো জায়গাটা, যে জায়গাটা জুড়ে এই প্লেন ক্র্যাশের ধ্বংসাবশেষ ছিল এবং যে জায়গাটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটা কমপ্লিট ড্রোন শট দেখানো হয়েছে এই রিপোর্টে, যে কোন কোন জায়গা ক্ষতি হয়েছে এবং প্লেনের কোন কোন অংশ, এই ছবিতে ভালো করে দেখুন, প্রত্যেক জায়গায় মার্কিং করা আছে, যে ফরওয়ার্ড উইংস কোথায় আছে, রাইট উইংস কোথায় আছে, লেফট উইংস কোথায় আছে, সমস্ত জিনিস কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। প্রত্যেকটা জায়গায় কি কি পড়েছিল সমস্ত ডিটেলস রয়েছে। তার সঙ্গে A এবং B এই দুটো জায়গাতেও কিন্তু রয়েছে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ধ্বংসাবশেষ, এবং এই ধ্বংসাবশেষে কোথায় র্যাট পাওয়া গেছে দেখুন, যেটা আমি বলছিলাম যে আর্টিফিশিয়াল পাওয়ার যোগায় প্লেনকে, সঙ্গে সঙ্গে যখনই ইঞ্জিনের পাওয়ার কাট অফ হয়ে যায়, সেই জিনিসটাকেও কিন্তু পাওয়া গেছে সমস্ত মার্কিং করা জায়গায়। এখানে দেখতেই পাচ্ছেন মার্কিং করা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে লেখা রয়েছে কোথায় কী ধ্বংসাবশেষে পাওয়া গেছে। এটা এই যে তদন্তটা যেটা হয়েছে, ওই চিমনিটা ধাক্কা মেরেছে যেখানে, সেই চিমনিটাও দেখা যাচ্ছে ওখানে, চিমনিটা কোথায় রয়েছে, প্রত্যেকটা অংশ কিন্তু এখানে ড্রোন শটের মাধ্যমে রিপোর্টে তুলে ধরা হয়েছে, যাতে একদম সুস্পষ্ট একটা ধারণা করা যেতে পারে যে প্লেনটা প্রথমে কোথায় ধাক্কা মারে এবং তারপরে কোথায় এসে পড়ে। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংয়ে কীভাবে প্লেনটা ক্র্যাশ হয়েছে তার একটা সুস্পষ্ট ছবিও কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে প্লেনটা কিন্তু 8 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেনের মুখটা বিল্ডিংয়ের ছাদের থেকে ওপর দিকে ছিল, এবং ইঞ্জিনটা গিয়ে বিল্ডিংয়ের দেওয়ালে আটকে যায়। এবং দেখতেই পাচ্ছেন তাহলে যদি এই ডানার অংশটা ক্ষতিগ্রস্ত হয় মানে বিশাল বিস্ফোরণ ঘটেছে, এবং তাতে প্লেনের কী অবস্থা আমরা সেটা পরবর্তীতে দেখেই নিয়েছি। এটা নতুন করে বলার কিছু নেই। এই অত্যন্ত দুঃখজনক ঘটনা। যারা মারা গেছেন এবং যাদের পরিবার স্বজন হারা হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা অবশ্যই রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে সেই পাইলট, কেবিন ক্রু এবং আরও যারা ছোট ছোট বাচ্চারা ছিলেন, তাদের বাবা মারা ছিলেন, প্রত্যেকের জন্য আমাদের সমবেদনা অবশ্যই রয়েছে। কিন্তু এই যে প্রাথমিক তদন্তের রিপোর্ট, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আরও একটা জিনিস দেখাচ্ছে। এখানে দেখুন যে ল্যান্ডিং গিয়ারের পজিশান কোথায় ছিল। ল্যান্ডিং গিয়ার কিন্তু এখানে ডাউন ছিল, একদম স্ক্রিনের যদি আপনি ডান দিকের ছবিটা দেখেন, ল্যান্ডিং গিয়ারের লিভারটা কিন্তু ডাউন ছিল, আর AFT কন্ট্রোলারটা কিন্তু একদম স্ট্রেট ছিল। এইটা একটা চিন্তার বিষয় যে আদেও কি এগুলো ওরকম ছিল, না এটা বিমান দুর্ঘটনার পরে এগুলো এরকম হয়েছে। আমরা দেখেছি ল্যান্ডিং গিয়ার, যখন প্লেনের ভিডিওটা আমরা দেখেছি ক্র্যাশ হওয়ার, সেই ভিডিওতে আমরা দেখেছি ল্যান্ডিং গিয়ার কিন্তু প্লেনের নামানো ছিল, ল্যান্ডিং গিয়ার কিন্তু তোলা হয়নি। সুতরাং পাওয়ার ফেলিওর ধরেই নিতে হবে, পাওয়ার ফেলিওর না হলে পরে ল্যান্ডিং গিয়ার ওপরে উঠে যেত, ল্যান্ডিং গিয়ার নামানো ছিল। আর এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ল্যান্ডিং গিয়ারের যে গিয়ারটি বা যে লিভারটি, সেটি কিন্তু ডাউনওয়ার্ডস করা। আপওয়ার্ডস মানে গিয়ারটি ওপর দিকে গেলে ল্যান্ডিং গিয়ার ওপরে উঠে যেত, আর ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে করা রয়েছে, তার মানে এটি ডাউনে। তখনও পর্যন্ত ল্যান্ডিং গিয়ার সামনের এবং পেছনের ল্যান্ডিং গিয়ার নামানোই ছিল। এই যে মেন ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে একটা জিনিস সুস্পষ্ট, যে পাওয়ার ফেলিওর তো হয়েছিল, কিন্তু সেটা কিভাবে হয়েছিল, যেটা বলা হচ্ছে যে পাইলট পাওয়ার কাট আউট করে দিয়েছিল ইঞ্জিনের, এটা বা
অন্য একজন পাইলট আরেকজন পাইলটকে জিজ্ঞেস করছে তুমি পাওয়ারের সুইচ কাট আউট কেন করলে, উনি বলছেন যে না আমি করিনি। এই ব্যাপারটা নিয়ে একটু ধোঁয়াশার অবশ্যই রয়েছে, কারণ পাইলটরা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেকেরই ফ্লাইং এক্সপিরিয়েন্স প্রচুর, এবং তারা জানেন কি করে ফ্লাই করতে হয়, প্লেনকে টেক অফ করতে হয়। এবং এমন নয় যে তারা রেস্ট পাননি, পর্যাপ্ত রেস্ট পেয়ে তারা ওই প্লেনে উঠেছিলেন যাতে সুস্পষ্টভাবে একটা সুন্দর যাত্রা করা যায়। কিন্তু এই যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি কিন্তু কেউ ভাবতেও পারিনি বা কল্পনাও করতে পারিনি যে এয়ারপোর্টের পাঁচিল পেরোনোর সঙ্গে সঙ্গে এরম একটা ভয়ঙ্কর আমরা দৃশ্য দেখতে পাবো। যাই হোক, প্লেনের প্যাসেঞ্জার তো মারা গেছেনই, তার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে যারা লাঞ্চ করতে এসেছিলেন তারাও এরকম অনেকেই মারা গেছেন, যাদের এখনও পর্যন্ত শনাক্তকরণ চলছে, পোস্টমর্টম চলছে, শনাক্তকরণ ডিএনএ টেস্টের মাধ্যমে চলছে, সেগুলো তো রয়েছেই। বাকি আর যা রিপোর্টে রয়েছে সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে রিপোর্টটা মোটামুটি যদি আপনি পড়তে চান তাহলে ডেসক্রিপশানে রিপোর্টের লিঙ্ক দেওয়া আছে, পিডিএফে আপনি দেখে নিতে পারেন ওখানে যে রিপোর্টে কি কি দেয়া রয়েছে, ডিটেলসে আপনি পড়তে পারবেন। ওখানে 15 পাতার রিপোর্ট, খুব সুস্পষ্টভাবে লেখা রয়েছে, এবং কখন কি হয়েছে সবই কিন্তু ইউটিসি টাইম অনুযায়ী লেখা আছে। সুতরাং আপনাকে 5 ঘন্টা 30 মিনিট টাইম ওর সঙ্গে যোগ করে নিয়ে তারপরে ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। এটা একটা বড় ব্যাপার। আর কি ব্যাপার, আর যে ব্যাপার সেটা হচ্ছে এই ধরনের যে অ্যাক্সিডেন্ট তার জন্য দায়ী কে বা কারা সেটা অবশ্যই খুঁজে বার করা দরকার। এবং যদি এর জন্য বোয়িং কর্তৃপক্ষ দায়ী হয় তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে, বা যদি এয়ার ইন্ডিয়ার কোনো মেনটেনেন্সের কেউ দায়ী হয় তাকেও শাস্তি দিতে হবে। কারণ এই ধরনের যে একটা অভিযোগ পাইলটের প্রতি উঠেছে যে পাইলট পাওয়ার সুইচ অফ করে দিয়েছিলেন, এটা সম্ভবত মানা যায় না। কারণ মানা যায় না এই কারণে, পাইলটরা নিজেরা অভিজ্ঞতা সম্পন্ন, তারা ফ্লাই করে অভ্যস্ত, তারা জানেন যে পাওয়ার সুইচ অফ করলে ফ্লাইটের ইঞ্জিন পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে, সুতরাং ফ্লাইট আর উড়বে না। এই অবস্থায় তারা এই ধরনের কোনো কাজ করতে পারেন বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং অন্যের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। নিয়ে ফিরবো খুব শিগগিরই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।